নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রত্ন আকর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনতে চলেছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজের তৃতীয় পর্ব। এ পাড়ার একমাত্র মধুপালের মুদির দোকান নদীর পথে হাটের একধারে। 10-12 দিন হইয়া গেল, অথচ সে বাকি 10 টাকা লইয়া যায় নাই বলিয়া রমেশ কি মনে করিয়া নিজেই একদিন সকালবেলা দোকানের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। মধুপাল মহা সমাদর করিয়া ছোটবাবুকে বারান্দার উপর মোড়া পাতিয়া বসাইল এবং ছোটবাবুর আসিবার হেতু শুনিয়া গভীর আশ্চর্যে অবাক হইয়া গেল। যে ধারে সে উপযাজক হইয়া ঘর বাহিয়া ঋণ শোধ করিতে আসে, তাহা মধুপাল এতটা বয়সে কখনো চোখে তো দেখেই নাই, কানেও শোনে নাই। কথায় কথায় অনেক কথা হইল। মধু কহিল, দোকান কেমন করে চলবে বাবু? 2 আনা 4 আনা 1 টাকা 5 শিকে করে প্রায় 50-60 টাকা বাকি পড়ে আছে। এই দিয়ে যাচ্ছি বলে 2 মাসেও আদায় হবার জো নেই। এ কি মারুজে মশাই যে, কবে এলেন? প্রাতঃপের নাম হই। মারুজে মশাইয়ের বাঁ হাতে একটা গাড়ু, পায়ে নখে গোড়ালিতে কাদার দাগ, কানে পৈতা জড়ানো, ডান হাতে কচু পাতায় মোড়া 4টি কুচো চিংড়ি। তিনি ফোঁস করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কাল রাত্রিরে এলুম, তামাক খাদি কি মধু? বলিয়া গাড়ু রাখিয়া হাতের চিংড়ি ধরিয়া বলিলেন, সৈরুবি জেলেনি আক্কেল দেখলি মধু? খপ করে আমার হাতটা ধরে ফেললে। কালে কালে কি হলো বল দেখি রে। এই কি 1 পয়সার চিংড়ি, বামুনকে ঠকিয়ে ককাল খাবি মাগি? উচ্ছন্ন যেতে হবে না? মধু বিস্ময় প্রকাশ করিয়া কহিল, হাত ধরে ফেললে আপনার? ক্রুদ্ধ বারুজ্জে মশাই একবার চারিদিকে দৃষ্টিপাত করিয়া উত্তেজিত হইয়া কহিলেন, 2.5 পয়সা শুধু বাকি, তাই বলে খামোকা হাড় শুদ্ধ লোকের সামনে হাত ধরবে আমার? কে না দেখলে বল? মাঠ থেকে বসে এসে গাড়ুটি মেজে নদীতে হাত পা ধুয়ে মনে করলুম, না, হাটটা একবার ঘুরেই যাই। মাগি এক চুবড়ি মাছ নিয়ে বসে আমাকে স্বচ্ছন্দে বললে কি, না কিছু নেই ঠাকুর, যা ছিল সব উঠে গেছে। আরে আমার চোখে ধুলো দিতে পারিস? ডালাটা ফস করে তুলে ফেলতেই দেখি না অমনি ফস করে হাতটা চেপে ধরে ফেললে। তোর সেই 2.5টা আর আজকের 1টা, এই 3.5 পয়সা নিয়ে আমি গাঁ ছেড়ে পালাবো? কি বলিস মধু? মধু সায় দিয়া কহিল, তাও কি হয়? তবে তাই বল না, গাঁয়ে কি শাসন আছে? নইলে ষষ্ঠে জেলের ধোপা নাপতে বন্ধ করে চাল কেটে তুলে দেওয়া যায় না? হঠাৎ রমেশের প্রতি চাহিয়া প্রশ্ন করিলেন, বাবুটি কে মধু? মধু সগর্বে কহিল, আমাদের ছোট বাবুর ছেলে যে, সেদিনের 10 টাকা বাকি ছিল বলে নিজে বাড়ি বয়ে দিতে এসেছেন। বারুজ্জে মশাই কুচো চিংড়ির অভিযোগ ভুলিয়া 2 চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, রমেশ বাবাজি? বেঁচে থাকো বাবা। হ্যাঁ, এসে শুনলুম একটা কাজের মতো কাজ করেছো বটে। এমন খাওয়া দাওয়া এই অঞ্চলে কখনো হয়নি, কিন্তু বড় দুঃখ রইল, চোখে দেখতে পেলুম না। 5 শালার ধাপ্পায় পড়ে কলকাতায় চাকরি করতে গিয়ে হাঁড়ির হাল। আরে ছি, সেখানে মানুষ থাকতে পারে? রমেশ এই লোকটার মুখের দিকে চুপ করিয়া চাহিয়া রহিল, কিন্তু দোকান শুধু সকলে তাহার কলিকাতা প্রবাসের ইতিহাস শুনিবার জন্য মহা কৌতূহলী হইয়া উঠিল। তামাক সাজিয়া মধু দোকানি বারুজ্জের হাতে হুঁকোটা তুলিয়া দিয়া প্রশ্ন করিল, তারপরে একটা চাকরি বাকরি হয়েছিল তো? হবে না? একে ধান দিয়ে লেখাপড়া শেখা আমার?
হলে হবে কি, সেখানে কে থাকতে পারে বল? যেমনি ধোয়া তেমনি কাদা। বাইরে বেরিয়ে গাড়ি ঘোড়া চাপা না পড়ে যদি ঘরে ফিরতে পারিস তো জানবি তোর বাপের পুণ্যি। মধু কখনো কলিকাতায় যায় নাই। মেদিনীপুর শহরটা একবার সাক্ষ্য দিতে গিয়া দেখিয়া আসিয়াছিল মাত্র। সে ভারী আশ্চর্য হইয়া কহিল, বলেন কি? বাড়ুজ্যে ঈষৎ হাসিয়া কহিলেন, তোর রমেশবাবুকে জিজ্ঞেস কর না, সত্যি কি মিথ্যে। না বধূ, খেতে না পাই বুকে হাত দিয়ে পড়ে থাকবো সেও ভালো, কিন্তু বিদেশ যাওয়ার নামটি যেন কেউ আমার কাছে আর না করে। বললে বিশ্বাস করবি নে, সেখানে শুশনি, কলমি শাক, চালতা, আমড়া, থোর, মোচা পর্যন্ত কিনে খেতে হয়। পারবি খেতে? এই একটি মাস না খেয়ে যেন রোগা ইঁদুরটি হয়ে গেছি। দিবা রাত্রি পেট ফুটফাট করে, বুক জ্বালা করে, প্রাণ আইঢাই করে। পালিয়ে এসে তবে হাঁপ ছেড়ে বেঁচেছি। না বাবা, নিজের গায়ে বসে জোটে একবেলা এক সন্ধ্যা খাবো, না জোটে ছেলেমেয়ের হাত ধরে ভিক্ষা করব। বামুনদের ছেলের তাতে কিচ্ছু আর লজ্জার কথা নেই, কিন্তু মা লক্ষ্মী আমার মাথায় থাকুক, বিদেশে কেউ যেন না যায়। তাহার কাহিনী শুনিয়া সকলে যখন সভয়ে নির্বাক হইয়া গিয়াছে, তখন বাড়ুজ্যে উঠিয়া আসিয়া মধুর তেলের ভাঁড়ের ভিতরে উর্খি ডুবাইয়া এক ছটাক তেল বাঁ হাতের তেলই লইয়া অর্ধেকটা দুই নাক ও কানের গর্তে ঢালিয়া দিয়া বাকিটা মাথায় মাখিয়া ফেলিলেন ও কহিলেন, বেলা হয়ে গেল, অমনি ডুবটা দিয়ে একেবারে ঘরে যাই। এক পয়সা নুন দে দেখি মধু, পয়সাটা বিকেল বেলা দিয়ে যাব। আবার বিকালবেলা বলিয়া মধু অপ্রসন্ন মুখে নুন দিতে তাহার দোকানে উঠিল। বাড়ুজ্যে গলা বাড়াইয়া দেখিয়া বিস্ময় বিরক্তির স্বরে কহিয়া উঠিলেন, তোরা সব হলি কি মধু? ই যে গালে চড় মেরে পয়সা নিস দেখি। বলিয়া আগাইয়া আসিয়া নিজেই এক খামচা নুন তুলিয়া ঠোঙায় দিয়া সেটা টানিয়া লইলেন। গাড়ু হাতে করিয়া রমেশের প্রতি চাহিয়া মৃদু হাসিয়া বলিলেন, এই তো একই পথ, চলো না বাবাজি, গল্প করতে করতে যাই। চলুন বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল। মধু দোকানি অনতি দূরে দাঁড়াইয়া করুণ কণ্ঠে কহিল, বাড়ুজ্যে মশাই, সেই ময়দার 5 আনা কি অমনি? বাড়ুজ্যে রাগিয়া উঠিল, হ্যাঁ রে মধু, দুবেলা চোখাচোখি হবে, তোদের কি চোখের চামড়া পর্যন্ত নেই? 5 বেটা বেটির মতলবে কলকাতায় যাওয়া আসা করতে 5-5টা টাকা আমার গলে গেল, আর এই কি তোদের তাগাদা করবার সময় হলো? কারো সর্বনাশ, কারোর পৌষ মাস। দেখলে বাবা রমেশ, এদের ব্যবহারটা একবার দেখলে? মধু এতটুকু হইয়া গিয়া অস্ফুটে বলিতে গেল, অনেক দিনের হলেই বা অনেক দিনের, এমন করে সবাই মিলে পিছনে লাগলে তো আর গায়ে বাস করা যায় না। বলিয়া বাড়ুজ্যে একরকম রাগ করিয়া নিজের জিনিসপত্র লইয়া চলিয়া গেলেন। রমেশ ফিরিয়া আসিয়া বাড়ি ঢুকিতেই এক ভদ্রলোক শশব্যস্তে হাতের হুঁকাটা এক পাশে রাখিয়া দিয়া একেবারে পায়ের কাছে আসিয়া তাহাকে প্রণাম করিল। উঠিয়া কহিল, আমি বনমালী পাড়ুই, আপনাদের স্কুলের হেডমাস্টার। 2 দিন এসে সাক্ষাৎ পাইনি, তাই বলি। রমেশ সমাদর করিয়া পাড়ুই মহাশয়কে চেয়ারে বসাইতে গেল, কিন্তু সে সসম্ভ্রমে দাঁড়াইয়া রহিল। কহিল, আগে আমি যে আপনার ভৃত্য। লোকটা বয়সে প্রাচীন এবং আর যাই হোক একটা বিদ্যালয়ের শিক্ষক। তাহার এই অতি বিনীত কুণ্ঠিত ব্যবহারে রমেশের মনের মধ্যে একটা অশ্রদ্ধার ভাব জাগিয়া উঠিল। সে কিছুতেই আসন গ্রহণে স্বীকৃত হইল না।
খাড়া দাঁড়াইয়া নিজের বক্তব্য কহিতে লাগিল। এদিকের মধ্যে এই একটি অতি ছোট রকমের স্কুল মুখুজ্জে ও ঘোষালদের যত্নে প্রতিষ্ঠিত হইয়াছিল। প্রায় 30-40 জন ছাত্র পড়ে। 2-3 ক্রোশ দূর হইতেও কেহ কেহ আসে। যৎকিঞ্চিৎ গভর্নমেন্ট সাহায্যও আছে। তথাপি স্কুল আর চলিতে চাহিতেছে না। ছেলে বয়সে এই বিদ্যালয়ে রমেশও কিছুদিন পড়িয়াছিল, তাহার স্মরণ হইল। পাড়ুই মশাই জানাইলেও যে চাল ছাওয়া না হইলে আগামী বর্ষায় বিদ্যালয়ের ভিতর আর কেহ বসিতে পারিবে না, কিন্তু সেও না হয় পরে চিন্তা করিলে চলিবে। উপস্থিত প্রধান দুর্ভাবনা হইতেছে যে 3 মাস হইতে শিক্ষকেরা কেহ মাহিনে পায় নাই, সুতরাং ঘরের খাইয়া বন্য মহিষ তাড়াইয়া বেড়াইতে আর কেহ পারিতেছে না। স্কুলের কথায় রমেশ একেবারে সজাগ হইয়া উঠিল। হেডমাস্টার মহাশয়কে বৈঠকখানায় লইয়া গিয়া একটি একটি করিয়া সমস্ত সংবাদ গ্রহণ করিতে লাগিল। মাস্টার পণ্ডিত 4 জন এবং তাহাদের হাড় ভাঙা খাটুনির ফলে গড়ে 2 জন করিয়া ছাত্র প্রতি বৎসর মাইনার পরীক্ষায় পাশ করিয়াছে। তাহাদের নাম ধাম বিবরণ পাড়ুই মহাশয় মুখস্থর মতো আবৃত্তি করিয়া দিলেন। ছেলেদের নিকট হইতে যাহা আদায় হয় তাহাতে নিচের 2 জন শিক্ষকের কোনো মতে ও গভর্নমেন্টের সাহায্যে আর একজনের সংকুলান হয়। শুধু একজনের মাহিনাটাই গ্রামের ভিতরে এবং বাহিরে চাঁদা তুলিয়া সংগ্রহ করিতে হয়। এই চাঁদা সাধিবার ভারও মাস্টারদের উপরই। তাহারা গত 3-4 মাসকাল ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া প্রত্যেক বাটিতে 8-10 বার করিয়া হাঁটাহাঁটি করিয়া 7 টাকা 4 আনার বেশি আদায় করিতে পারেন নাই। কথা শুনিয়া রমেশ স্তম্ভিত হইয়া রহিল। 5-6টা গ্রামের মধ্যে এই একটা বিদ্যালয় এবং এই 5-6টা গ্রামময় 3 মাস কাল ক্রমাগত ঘুরিয়া মাত্র 7 টাকা 4 আনা আদায় হইয়াছে। রমেশ প্রশ্ন করিল, আপনার মাহিনা কত? মাস্টার কহিল, রসিদ দিতে হয় 26 টাকার, পাই 13 টাকা 15 আনা। কথাটা রমেশ ঠিক বুঝিতে পারিল না। তাহার মুখের পানে চাহিয়া রহিল। মাস্টার তাহা বুঝাইয়া বলিল, আগে গভর্নমেন্টের হুকুম কিনা, তাই 26 টাকার রসিদ লিখে দিয়ে সাব ইন্সপেক্টর বাবুকে দেখাতে হয়, নইলে সরকারি সাহায্য বন্ধ হয়ে যায়। সবাই জানে, আপনি কোনো ছাত্রকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন, আমি মিথ্যে বলছি নে। রমেশ অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতে ছাত্রদের কাছে আপনার সম্মানহানি হয় না? মাস্টার লজ্জিত হইল, কহিল, কি করব রমেশবাবু, বেনিবাবু এই কটি টাকাও দিতে নারাজ, তিনি কর্তা বুঝি। মাস্টার একবার একটুখানি দ্বিধা করিল, কিন্তু তাহার না বলিলেই নয়। তাই সে ধীরে ধীরে জানাইল যে তিনি সেক্রেটারি বটে, কিন্তু তিনি একটি পয়সাও কখনো খরচ করেন না। যদু মুখুজ্জে মহাশয়ের কন্যা, সতী লক্ষ্মী তিনি। তার দয়া না থাকিলে স্কুল অনেক দিন উঠিয়া যাইত। এ বৎসরই নিজের খরচে চাল ছাইয়া দিবেন আশা দিয়াও হঠাৎ কেন যে সমস্ত সাহায্য বন্ধ করিয়া দিয়েছেন তাহার কারণ কেহই বলিতে পারে না। রমেশ কৌতূহলী হইয়া রমার সম্বন্ধে আরও কয়েকটি প্রশ্ন করিয়া শেষে জিজ্ঞাসা করিল, তার একটি ভাই এই স্কুলেই পড়ে না? মাস্টার কহিল, যতীন তো পড়ে বই কি। রমেশ বলিল, আপনার স্কুলের বেলা হয়ে যাচ্ছে, আজ আপনি যান, কাল আমি আপনাদের ওখানে যাব। যে আজ্ঞে বলিয়া হেডমাস্টার আর একবার রমেশকে প্রণাম করিয়া জোর করিয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া বিদায় হইল।
বিশ্বেশ্বরের সেদিনের কথাটা সেই দিনই 10খানা গ্রামে পরিব্যাপ্ত হইয়া গিয়াছিল। বেনি লোকটা নিজে কাহারও মুখের উপর রূঢ় কথা বলিতে পারিত না, তাই সে গিয়া রমার মাসিকে ডাকিয়া আনিয়াছিল। সেকালে নাকি তক্ষক দাঁত ফুটাইয়া এক বিরাট অশ্বত্থ গাছ জ্বালাইয়া ছাই করিয়া দিত। এই মাসিটিও সেদিন সকালবেলায় ঘরে চড়িয়া যে বিষ উদ্গীরণ করিয়া গেলেন, তাহাতে বিশ্বেশ্বরের রক্ত মাংসের দেহটা কাঠের নয় বলিয়াই হোক, কিংবা একাল সেকাল নয় বলিয়াই হোক, জ্বলিয়া ভস্মস্তূপে পরিণত হয় নাই। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ্য করিলেন, কারণ ইহা যে তাহার পুত্রের দ্বারাই সংগঠিত হইয়াছিল সেই কথা তাহার অগোচর ছিল না। পাছে রাগ করিয়া একটা কথার জবাব দিতে গেলেও এই স্ত্রীলোকের মুখ দিয়া সর্বাগ্রে তাহার নিজের ছেলের কথাই বাহিরে প্রকাশ হইয়া পড়ে এবং তাহা রমেশের কর্ণগোচর হয়, এই নিদারুণ লজ্জার ভয়েই সমস্ত সময়টা তিনি কাঠ হইয়া বসিয়াছিলেন। তবে পাড়াগায়ে কিছুতেই তো চাপা থাকিবার জো নাই। রমেশ শুনিতে পাইল জ্যাঠাইমার জন্য তাহার প্রথম হইতেই বারবার মনের ভিতরে উৎকণ্ঠা ছিল, এবং এই লইয়া মাতা পুত্রে যে একটা কলহ হইবে সে আশঙ্কাও করিয়াছিল। কিন্তু বেনি যে বাহিরের লোককে ঘরে ডাকিয়া আনিয়া নিজের মাকে এমন করিয়া অপমান ও নির্যাতন করিবে, এই কথাটা সহসা তাহার কাছে একটা সৃষ্টি ছাড়া কাণ্ড বলিয়া মনে হইল, এবং পর মুহূর্তেই তাহার ক্রোধের বহ্নি যেন ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া জ্বলিয়া উঠিল। ভাবিল ও বাড়িতে ছুটিয়া গিয়া যা মুখে আসে তাই বলিয়া বেনিকে গালাগালি করিয়া আসে, কারণ যে লোক মাকে এমন করিয়া অপমান করিতে পারে তাহাকেও অপমান করা সম্বন্ধে কোনো রূপ বাছ বিচার করিবার আবশ্যকতা নাই। কিন্তু পরক্ষণেই মনে হইল তাহা হয় না, কারণ জ্যাঠাইমার অপমানের মাত্রা তাহাতে বাড়বে বই কমিবে না। সেদিন দিনুর কাছে এবং কাল মাস্টারের মুখে শুনিয়া রমার প্রতি তাহার ভারী একটা শ্রদ্ধার ভাব জাগিয়াছিল। চতুর্দিকের পরিপূর্ণ মূঢ়তা ও সহস্র প্রকার কদর্য ক্ষুদ্রতার ভিতরে এক জ্যাঠাইমার হৃদয়টুকু ছাড়া সমস্ত গ্রামটাই আঁধারে ডুবিয়া গিয়াছে বলিয়া যখন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল, তখন এই মুখুজ্জে বাটের পানে চাহিয়া একটুখানি আলোর আভাস তাহার যত তুচ্ছ এবং ক্ষুদ্র হোক, তাহার মনের মধ্যে বড় আনন্দ দিয়াছিল। কিন্তু আজ আবার এই ঘটনায় তাহার বিরুদ্ধে সমস্ত মন ঘৃণায় ও বিতৃষ্ণায় ভরিয়া গেল। বেনির সঙ্গে যোগ দিয়া এই দুই মাসি ও বঞ্ঝিতে মিলিয়া যে অন্যায় করিয়াছে তাহাতে তাহার বিন্দু মাত্র সংশয় রহিল না। কিন্তু এই দুইটা স্ত্রী লোকের বিরুদ্ধেই বা সে কি করিবে এবং বেনিকেই বা কি করিয়া শাস্তি দিবে তাহাও কোনো মতে ভাবিয়া পাইল না। এমন সময়ে একটা কাণ্ড ঘটিল। মুখুজ্জে ও ঘোষালদের কয়েকটা বিষয় এখনো পর্যন্ত ভাগ হয় নাই। আচার্যদের বাটির পিছনে গড় বলিয়া পুষ্করিণীটাও এইরূপ উভয়ের সাধারণ সম্পত্তি। এক সময়ে ইহা বেশ বড়ই ছিল, ক্রমশ সংস্কার অভাবে বুঝিয়া গিয়া এখন সামান্য একটা ডোবায় পরিণত হইয়াছিল। ভালো মাছ ইহাতে ছাড়া হইত না। কই, মাগুর প্রভৃতি যে সকল মাছ আপনিই জন্মায় তাহাই ছিল কিছু। ভৈরব হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত হইল।
বাহিরে চণ্ডী মণ্ডপের পাশের ঘরে গোমস্তা গোপাল সরকার খাতা লিখিতেছিল। ভৈরব ব্যস্ত হইয়া কহিল, সরকার মশাই, লোক পাঠাননি? গড় থেকে মাছ ধরানো হচ্ছে যে। সরকার কলম কানে গুজিয়া মুখ তুলিয়া প্রশ্ন করিল, কে ধরাচ্ছে? আবার কে? বেনিবাবুর চাকর দাঁড়িয়ে আছে, মুকুজ্জেদের খোট্টা দাঁড়ানটা আছে, দেখলুম নেই কেবল আপনাদের লোক, শিগগির পাঠান। গোপাল কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ করিল না। আমাদের বাবু মাছ মাংস খান না। ভৈরব কহিল, নাই খেলেন, কিন্তু ভাগের ভাগ নেওয়া চাই তো। গোপাল বলিল, আমরা 5 জন তো চাই, বাবু বেঁচে থাকলে তিনিও তাই চাইতেন, কিন্তু রমেশ বাবু একটু আলাদা ধরনের। বলিয়া ভৈরবের মুখে বিস্ময়ের চিহ্ন দেখিয়া সহাস্যে একটুখানি শ্লেষ করিয়া কহিল, এ তো তুচ্ছ দুটো শিঙি মাগুর মাছ। আচার্যি মশাই, সেদিন হাটের উত্তর দিকে সেই প্রকাণ্ড তেঁতুল গাছটা কাটিয়ে ওরা 2 ঘরে ভাগ করে নিলেন। আমাদের কাঠের একটা কুচোও দিলেন না। আমি ছুটে এসে বাবুকে জানাতে তিনি বই থেকে একবার একটু মুখ তুলে হেসে আবার পড়তে লাগলেন। জিজ্ঞেস করলুম, কি করব বাবু? আমার রমেশ বাবু আর মুখটা একবার তোলবারও ফুরসত পেলেন না। তারপর পিড়াপিড়ি করতে বইখানা মুড়ে রেখে একটা হাই তুলে বললেন, কাঠ? তার কি তেঁতুল গাছ নেই? শোনো কথা। বললুম, থাকবে না কেন, কিন্তু ন্যায্য অংশ ছেড়ে দেবেনি বা কেন? আর কে কোথায় এমন দেয়? রমেশবাবু বইখানা আবার মেলে ধরে মিনিট 5 চুপ করে থেকে বললেন, সে ঠিক, কিন্তু 2খানা তুচ্ছ কাঠের জন্য তো আর ঝগড়া করা যায় না। ভৈরব অতিশয় বিস্ময়াপন্ন হইয়া কহিলেন, বলেন কি? গোপাল সরকার মৃদু হাসিয়া বার 2 মাথা নাড়িয়া কহিল, বলি ভালো আচার্যি মশাই, বলি ভালো। আমি সেই দিন থেকেই বুঝেছি। আর মিছে কেন? ছোট তরফের মা লক্ষ্মী তারিণী ঘোষালের সঙ্গেই অন্তর্ধান হয়েছেন। ভৈরব খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু পুকুরটা যে আমার বাড়ির পিছনেই, আমার একবার জানানো চাই। গোপাল কহিল, বেশ তো ঠাকুর, একবার জানিয়েই এসো না। দিবা রাত্রি বই নিয়ে থাকলে আর শরিকদের এত ভয় করলে কি বিষয় সম্পত্তি রক্ষে হয়? যদু মুকুজ্জের কন্যা স্ত্রীলোক, সেই পর্যন্ত শুনে হেসে কুটোপাটি। গোবিন্দ গাঙ্গুলিকে ডেকে নাকি সেদিন তামাশা করে বলেছিল, রমেশবাবুকে বলো একটা মাসোহারা নিয়ে বিষয়টা আমার হাতে দিতে। এর চেয়ে লজ্জার আর আছে? বলিয়া গোপাল রাগে দুঃখে মুখখানা বিকৃত করিয়া নিজের কাজে মন দিল। বাটিতে স্ত্রীলোক নাই, সর্বত্রই অবারিত দ্বার। ভৈরব ভিতরে আসিয়া দেখিল, রমেশ সামনের বারান্দায় একখানা ভাঙা ইজি চেয়ারের উপর পড়িয়া আছে। রমেশকে তাহার কর্তব্য কর্মে উত্তেজিত করিবার জন্য সে সম্পত্তি রক্ষা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া কথাটা পারিবা মাত্র রমেশ বন্দুকের গুলি খাইয়া ঘুমন্ত বাঘের মতো গর্জিয়া উঠিয়া বলিল, কি রোজ রোজ চালাকি নাকি ভজুয়া? তাহার এই অভাবনীয় এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত উগ্রতায় ভৈরব ত্রস্ত হইয়া উঠিল। এই চালাকিটা যে কাহার তাহা সে ঠাহর করিতে পারিল না। ভজুয়া রমেশের গোরখপুর জেলার চাকর, অত্যন্ত বলবান এবং বিশ্বাসী। লাঠালাঠি করিতে সে রমেশেরই শিষ্য।
নিজের হাত পাকাইবার জন্য রমেশ নিজে শিখিয়া ইহাকেও শিখাইয়াছিল। ভোজুয়া উপস্থিত হইবা মাত্র রমেশ তাহাকে খাড়া হুকুম করিয়া দিল সমস্ত মাছ কাড়িয়া আনিতে, এবং যদি কেউ বাধা দেয় তাহার চুল ধরিয়া টানিয়া আনিতে, যদি না আনা সম্ভব হয় অন্তত তাহার এক পাটি দাঁত যেন ভাঙিয়া দিয়া সে আসে। ভোজুয়া তো এই চায়। সে তাহার তেলে পাকানো লাঠি আনিতে নিঃশব্দে ঘরে ঢুকিল। ব্যাপার দেখিয়া ভৈরব ভয়ে কাঁপিয়া উঠিল। সে বাংলাদেশের তেলে জলে মানুষ, হাঁকাহাঁকি চেঁচামেচিকে মোটে ভয় করে না। কিন্তু ওই যে অতি দৃঢ়কায় বেঁটে হিন্দুস্তানিটা কথা কহিল না, শুধু ঘাটটা একবার হেলাইয়া চলিয়া গেল, ইহাতে ভৈরবের তালু পর্যন্ত দুশ্চিন্তায় শুকাইয়া উঠিল। তাহার মনে পড়িল, যে কুকুর ডাকে না সে ঠিক কামড়ায়। ভৈরব বাস্তবিক শুভানুধ্যায়ী, তাই সে জানাইতে আসিয়াছিল। যদি সময় মতো অকুত স্থানে উপস্থিত হইয়া সকার বকার চিৎকার করিয়া দুটা কই মাগুর ঘরে আনিতে পারা যায়, ভৈরব নিজেও ইহাতে সাহায্য করিবে মনে করিয়া আসিয়াছিল। কিন্তু কই, কিছুই তো তাহার হইল না। গালিগালাজের ধার দিয়া কেহ গেল না। মনিব যদি বা একটা হুঙ্কার দিলেন, ভৃত্যটা তাহার ঠোঁটটুকু পর্যন্ত নাড়িল না, লাঠি আনিতে গেল। ভৈরব গরিব লোক, ফৌজদারিতে জড়াইবার মতো তাহার সাহসও নাই, সংকল্পও নাই। মুহূর্তকাল পরেই সুদীর্ঘ বংশদণ্ড হাতে ভোজুয়া ঘরের বাহির হইল, এবং সেই লাঠি মাথায় ঠেকাইয়া দূর হইতে রমেশকে নমস্কার করিয়া প্রস্থানের উপক্রম করিতেই ভৈরব অকস্মাৎ কাঁদিয়া উঠিয়া রমেশের দু হাত চাপিয়া ধরিল। ওরে ভোজো, যাস নে বাবা, রমেশ রক্ষা করো বাবা, আমি গরিব মানুষ, এক দণ্ডও বাঁচব না। রমেশ বিরক্ত হইয়া হাত ছাড়াইয়া লইল। তাহার বিস্ময়ের সীমা পরিসীমা নাই। ভোজুয়া অবাক হইয়া ফিরিয়া আসিয়া দাঁড়াইল। ভৈরব কাঁদো কাঁদো স্বরে বলিতে লাগিল, এ কথা ঢাকা থাকবে না বাবা, বেনিবাবুর কোপে পড়লে তাহলে একটা দিনও বাঁচব না, আমাদের ঘর দর পর্যন্ত জ্বলে যাবে বাবা, ব্রহ্মা বিষ্ণু এলেও রক্ষা করতে পারবে না। রমেশ ঘাড় হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। গোলমাল শুনিয়া গোপাল সরকার খাতা ফেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইয়াছিল। সে আস্তে আস্তে বলিল, কথাটা ঠিক বাবু। রমেশ তাহারও কোনো জবাব দিল না, শুধু হাত নাড়িয়া ভোজুয়াকে তাহার নিজের কাছে যাইতে আদেশ করিয়া নিজেও নিঃশব্দে ঘরে চলিয়া গেল। তাহার হৃদয়ের মধ্যে যে কি ভীষণ ঝঞ্ঝার আকারই এই ভৈরব আচার্যের অপরিসীম ভীতি ও কাতরোক্তি প্রবাহিত হইতে লাগিল, তাহা শুধু অন্তর্যামীই দেখিলেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজের 3য় পর্ব। পরবর্তী পর্বগুলি শুনতে এবং আমাদের সাথে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইব করতে হবে রত্ন আকর চ্যানেলটিকে।